শান্তিনিকেতনের নাম শুনলে তো প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে রবীন্দ্রনাথের কথা। কিন্তু বীরভূমের এই লাল মাটির দেশে টুরিস্টদের দেখবার মতো আছে আরো অনেক জায়গা। মাত্র 2 দিনেই দেখে নিতে পারেন সব কিছু। সপ্তাহ শেষে ছোট ট্যুর করার জন্য খুবই ভালো। শান্তিনিকেতন যাওয়ার আগে একবার জেনে নিন যে এখানে দেখবার মতো কি কি আছে আর কোথায় কিরকম খরচ হতে পারে। শান্তিনিকেতনে সকালে এসে হোটেলে ফ্রেশ হয়ে প্রথমেই চলে আসতে পারেন সৃজনী শিল্পগ্রাম। এখানে দর্শকদের জনপ্রতি টিকিট 20 টাকা, আর 12 বছরের নিচে ছোটদের জন্য 10 টাকা। এই সৃজনী শিল্পগ্রাম হচ্ছে পূর্ব ভারতের একটা কালচারাল সেন্টার, যেটা দেখাশোনা করছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার। এবার বলি এখানে কি দেখবেন। ঢোকার পরই চোখে পড়বে বিভিন্ন শিল্প সামগ্রী, যা দিয়ে চারপাশটা সুন্দর করে সাজানো। পুরো জায়গাটার এরিয়া প্রায় 26 বিঘা। তবে এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে যে পূর্ব ভারতের 8টা রাজ্য আর আন্দামান নিকোবরের উপর ট্র্যাডিশনাল গ্যালারি। এরকম ছোট ছোট কুটিরের মধ্যে তুলে ধরা হয়েছে এক একটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি। আমি এখানে শুধু পশ্চিমবঙ্গেটাই দেখাচ্ছি, কারণ সবগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। দেখুন এখানের গ্যালারিগুলো কেমন। আর অবশ্যই দেওয়ালের গায়ে আঁকা নকশাগুলো কিন্তু দেখতে ভুলবেন না। এক একটি রাজ্যের জন্য আলাদা আলাদা গ্যালারি, আর দেওয়ালের গায়ে সেই রাজ্যের নিজস্ব নকশা। এখানে যে 8টি রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হয়েছে সেগুলি হলো আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ। এছাড়াও আছে আন্দামান নিকোবরের উপর একটা গ্যালারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে বছরের বিভিন্ন উৎসব বা পার্বণ উপলক্ষে এখানে অনেক কালচারাল প্রোগ্রামও করা হয়। পুরো জায়গাটা ঘুরে দেখতেই ঘন্টাখানেক সময় লেগে যাবে। তবে জানিয়ে রাখি যে গরমের সময় না আসাটাই ভালো, কারণ প্রচণ্ড গরমে কিন্তু বেরিয়ে আনন্দ পাবেন না। শান্তিনিকেতনে আছে একটা বিখ্যাত জমিদার বাড়ি, সুরুল গ্রামের থেকে, যার নাম হয়েছে সুরুল রাজবাড়ি। এখানে কিন্তু দর্শকদের কোনো টিকিট লাগবে না। প্রায় 250 বছরেরও বেশি পুরনো ব্রিটিশ আমলের এই রাজবাড়ি কত বড় তা এখানে আসলেই বুঝতে পারবেন। এমনি সময় এখানে কোনো লোক থাকে না, তবে পুজোর সময় এখানে বেশ বড় করে দুর্গাপূজা করা হয়। রাজবাড়ির থেকে বেরিয়ে পিছন দিকে গেলেই দেখতে পাবেন বড় একটা পুজো মণ্ডপ, আর তার পাশেই কয়েকটা মন্দির। এই মন্দিরগুলো আকারে একটু ছোট, কিন্তু দেখতে অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো। তবে এখানে ট্যুরিস্টদের সাধারণত ঢুকতে দেওয়া হয় না। শান্তিনিকেতনে আরেকটা দেখবার মতো জায়গা হচ্ছে আমার কুটির। এটা আসলে স্থানীয় শিল্প সামগ্রীর একটা শোরুম বলতে পারেন। এখানেও কোনো টিকিট লাগবে না। ট্যুরিস্টদের জন্য এখানে সাজানো আছে লোকাল হ্যান্ডিক্রাফটের বিভিন্ন জিনিস। আপনারা পারলে এখান থেকে সেগুলো কিনেও নিতে পারেন। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে সেটা আর দেখাচ্ছি না। তবে এটুকু বলতে পারি যে জায়গাটা কিন্তু আপনাদের খারাপ লাগবে না। ট্রেনে করে শান্তিনিকেতনে এলে টুরিস্ট স্পটগুলো দেখবার জন্য টোটো রিজার্ভ করে নিতে পারেন। সারাদিন ঘোরার জন্য একটা টোটোর পিছনে খরচ পড়বে প্রায় 1000 টাকা, যেটা গাড়ির তুলনায় অনেকটাই কম। তবে সময় বিশেষে কিন্তু এই চার্জটা পাল্টাতে পারে। এটা একটা বুদ্ধ মূর্তি, যেটার হাইট প্রায় 34 ফিট। এটাও কিন্তু অনেকে দেখতে আসেন। এবার আমরা দেখব একটা মিউজিয়াম, যেটার নাম প্রকৃতি ভবন। এখানে জনপ্রতি টিকিট 30 টাকা।
এই প্রকৃতি ভবন আসলে এমন একটা মিউজিয়াম যেখানে রাখা আছে প্রকৃতির থেকে পাওয়া বিশেষ আকারের গাছের ডাল কিংবা পাথরের টুকরো। ঢোকার পরপরই চোখে পড়বে এরকমই বিশেষ কয়েকটি নিদর্শন। তবে আরো ভালো সংগ্রহগুলো দেখতে পারেন গ্যালারির ভিতরে। এখানে এরকম 4টে গ্যালারি আছে। এই বিল্ডিং এর 2টা ফ্লোর নিয়ে 2টা গ্যালারি আছে। এই যে বিভিন্ন ধরনের নিদর্শনগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু প্রকৃতির থেকে পাওয়া। আর এসব তৈরি হওয়ার পিছনে মানুষের কোনো হাত নেই। একটু খুঁটিয়ে দেখলে আর চিন্তা করলেই বোঝা যায় যে সেগুলো বিশেষ আকারের। সবগুলোতেই বলা আছে কোনটা কিরকম লাগে। এটা একটু অন্য রকমের মিউজিয়াম, যেটা কিন্তু সব জায়গায় দেখতে পাবেন না। তাই এখানে অবশ্যই আসবেন। এদিকে আছে আরো 2টা গ্যালারি। এটার ভিতরটা আমি আর দেখাচ্ছি না, তবে আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। প্রকৃতি ভবন দেখে চলে আসতে পারেন শান্তিনিকেতনের একটা বিখ্যাত টুরিস্ট স্পট সোনাঝুরি হাট। এখানে স্থানীয় কুটির শিল্পের মাধ্যমে তৈরি হওয়া জামা কাপড় বা হস্তশিল্প বিভিন্ন জিনিস খুবই কম দামে পাওয়া যায়। এই যে দেখুন কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। এদিকে দেখতে পাবেন সোনাঝুরি গাছের বন, যেটা থেকেই এই হাটের নাম হয়েছে সোনাঝুরি হাট। এই গাছপালার ভিতর দিয়ে ঘুরে আসতে পারেন অনেক দূর পর্যন্ত। সোনাঝুরি হাট সবচেয়ে ভালো উপভোগ করা যায় সপ্তাহের শেষ 2 দিন, অর্থাৎ শনিবার এবং রবিবারে। কারণ এই 2 দিনই কিন্তু বাজারটা সবচেয়ে বেশি জমজমাট থাকে। সোনাঝুরি হাট থেকে একটু দূরেই আছে শালবন। আগে যেরকম সোনাঝুরি গাছের বন ছিল, এখানে সেরকমই শাল গাছের বন। এখানে কিন্তু কোনো হাট বাজার নেই, তবে উপভোগ করতে পারেন শান্ত নির্জন পরিবেশ। শালবনের পিছনেই আছে এই আদিবাসী গ্রাম। এখানে দেখতে পাবেন মাটির তৈরি একটু অন্য রকমের বাড়িঘর, তবে কোনোখানেই কিন্তু ঢোকা যাবে না, শুধু রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারবেন। শান্তিনিকেতন ছেড়ে একটু বাইরের দিকে গেলেই দেখতে পাবেন কোপাই নদী। তবে বর্ষাকাল ছাড়া এখানে কিন্তু সেরকম জল থাকে না। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দেখে নিতে পারেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। শান্তিনিকেতন ভ্রমণের 2য় দিন প্রথমেই চলে আসতে পারেন কঙ্কালীতলা। তবে কঙ্কালীতলা যাওয়ার আগেই দেখতে পাবেন আরেকটা শিব মন্দির। অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে, আর এই মন্দিরের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। ইচ্ছে করলে আপনারা এখানে পুজোও দিতে পারেন। শিব মন্দির দেখে এবার চলে আসুন কঙ্কালীতলা মন্দিরে। দুটো মন্দির একেবারেই কাছাকাছি। বোলপুর টাউন থেকে এই কঙ্কালীতলা দূরত্ব প্রায় 8 কিলোমিটার। পারলে এখানে সকালের দিকে আসুন, তাহলে ভিড়টা কম পাবেন। তবে বিশেষ বিশেষ দিনে কিন্তু দর্শনার্থীদের খুব ভিড় হয়। প্রচণ্ড ভিড়ের জন্য আমি কিন্তু মন্দিরের ভিতর ঢুকতে পারিনি। আপনাদের জন্য চারপাশটাই তুলে ধরছি। আপনাদের যদি এখানে পুজো দেওয়ার প্ল্যান থাকে, তাহলে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসবেন। শান্তিনিকেতনের অনেক টুরিস্ট স্পটগুলোর মধ্যে যেটা না দেখলেই নয়, সেটা হচ্ছে এই ডিয়ার পার্ক। এই পার্কটা বল্লভপুর অভয়ারণ্যের মধ্যে পড়ে। এখানে জনপ্রতি টিকিট 100 টাকা। সকাল 9টা থেকে 4টা পর্যন্ত খোলা পাবেন, তবে বুধবার করে কিন্তু বন্ধ। এবার চলুন দেখে নেওয়া যাক ভিতরটা কেমন। ঢোকার পরেই দেখতে পাবেন যে রাস্তার 2 ধার তারের জাল দিয়ে ঘিরে রাখা। এই তারের জালের ওপারেই রাখা আছে
অনেকগুলো হরিণ, যেগুলো খোলা জায়গায় ঘুরে বেড়ায়। দেখতেই পাচ্ছেন কতগুলো হরিণ ঘুরে বেড়াচ্ছে। তবে ভাগ্য ভালো থাকলে হরিণগুলোকে খাবার দেওয়ার সময় যদি আসেন, তাহলে আরো কাছের থেকে দেখতে পাবেন। দেখুন, এখানে খাবার দেওয়ার পরই ধীরে ধীরে সব হরিণ চলে আসছে। কাছে থেকে প্রাণীগুলোকে দেখলে খুবই সুন্দর লাগে। জানিয়ে রাখি, এখানে এই হরিণ আর কয়েকটি ময়ূর ছাড়া কিন্তু আর কোনো প্রাণী রাখা নেই। ডিয়ার পার্কের আরেকটু ভিতরে এই রাস্তা দিয়ে অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যায়। দুই দিকেই জঙ্গল, তবে ভিতরে আর দেখবার মতন কিছু নেই। এদিকটায় ডেভেলপমেন্টের কাজ চলছে। প্রতীচি, নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। এটা ব্যক্তিগত জায়গা, তাই ভিতরে ঢোকা যায় না, বাইরের থেকেই দেখতে হয়। এবার ঢুকে গেছি বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে। এখানে প্রচুর দেখবার মতো জায়গা আছে। তার মধ্যে একটা হলো এই কলা ভবন। এটা খুবই বিখ্যাত একটা হেরিটেজ বিল্ডিং। এই যে মূর্তিটা দেখছেন, এটা বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজের তৈরি। যদিও এখানে ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না, বাইরের থেকেই দেখে নিতে পারেন। বিশ্বভারতীর রবীন্দ্রভবন মিউজিয়াম। এখানে জনপ্রতি টিকিট 70 টাকা। তবে ভিতরে ক্যামেরার পারমিশন নেই বলে আমি আর সেটা দেখাবো না। এই মিউজিয়ামে দেখতে পাবেন রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন জিনিস, তার জীবন ও সেই সময়ের অনেক সুন্দর সুন্দর সংগ্রহ। এখানে দেখার জানার মতো আছে অনেক কিছু, সবগুলোই ভিডিওতে বলা সম্ভব না। আপনারা আসলে আরো অনেক কিছু জানতে পারবেন। রবীন্দ্রভবন ছাড়াও এখানে আরো যেসব বাড়িঘর দেখছেন, সবগুলোকে নিয়ে এই জায়গাটার নাম উত্তরায়ণ। পুরো কমপ্লেক্সটা ঘুরে দেখতেই প্রায় ঘন্টাখানেক লাগবে। এখানে অনেক বিখ্যাত বাড়ি আছে। এই বাড়িগুলোর নাম উদীচী, শ্যামলী, কোণার্ক, পুনশ্চ আর উদয়ন। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আসলে এসব বাড়িতেই থাকতেন। যদিও ট্যুরিস্টদের এই বাড়িগুলোর ভিতরে ঢোকার পারমিশন নেই। এই উত্তরায়ণেই রাখা আছে রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি। দেখুন তখনকার দিনের গাড়ি কেমন হতো। এখানেই দেখতে পাবেন একটা বিখ্যাত ভাস্কর্য, যেটা রামকিঙ্কর বেজের তৈরি। ছাতিমতলা, এই জায়গাতেই প্রথম তৈরি হয়েছিল ব্রাহ্ম বিদ্যালয়। এখানেই এক ছাতিম গাছের নিচে দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। উপাসনা গৃহ, শান্তিনিকেতনের আরেকটি বিখ্যাত জায়গা। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই আছে দেখবার মতো আরো অনেক কিছু, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। যদিও বেশিরভাগ জায়গাতেই কিন্তু ঢুকতে পারবেন না, বাইরের থেকেই দেখে নিতে পারেন।